যত সব পুরাতন মন্দিরগুলো আছে সেইগুলো কিন্তু আজকের ব্লগে পুরো কভার করব। মহাদেব ওনাকে স্বপ্নাদেশ দেয়। কথিত আছে এটা দ্বাদশ শতাব্দীতে নির্মাণ হয়। দেখা পেয়েছিলেন হাতি আর ঘোড়া রূপে। চলে যাচ্ছি সোজা জয়দেবের যে কৃষ্ণ মন্দিরের উদ্দেশ্যে। অজয় নদীতে কিন্তু এখন জল নেই, তো চলো আস্তে আস্তে করে মন্দিরের ভিতরে প্রবেশ করি আমরা। এই শ্যামারূপা মন্দিরের উদ্দেশ্যে এই জঙ্গলটার নাম হলো কিন্তু গড় জঙ্গল। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম দুর্গাপুর। তো এখন আছি আমরা দুর্গাপুরে। স্বাগতম জানিয়ে তোমাদেরকে শুরু করছি আজকের দিনের ব্লগটা। এই দুর্গাপুর সাইডে যত সব পুরাতন মন্দিরগুলো আছে সেইগুলো কিন্তু আজকের ব্লগে পুরো কভার করব, ঠিক আছে? তো চলো আস্তে আস্তে করে বেরিয়ে যাই আমার ভাইকে সঙ্গে নিয়ে গাইডের মতো। তো চলো ডাইরেক্ট তোমাদের সাথে দেখা হচ্ছে মোটো ব্লগ সেটআপে। তো চলো। তো বন্ধুরা অলরেডি কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি রাড়েশ্বর শিব মন্দির, যেটা কিনা বিশাল পুরনো, যেটা স্থাপিত করেছিলেন যে রাজা বল্লাল সেন। সেই বল্লাল সেনের হাত ধরে কিন্তু এই যে রাড়েশ্বর যে শিব মন্দির, এটা কিন্তু স্থাপিত হয়েছিল, ঠিক আছে? তো চলো আস্তে আস্তে করে সেই শিব মন্দিরের উদ্দেশ্যে আমরা এগিয়ে চলি এবং তোমাদের সেখানে গিয়ে টোটাল দেখাচ্ছি এবং আরো কয়েকটা যে পুরাতন যে মন্দির আছে সেগুলো কিন্তু দেখাবো তোমাদেরকে। তো বন্ধুরা এই যে মন্দির, এই মন্দির কিন্তু মানে অনেক ঐতিহাসিক আছে, খুবই ঐতিহাসিক মন্দির এই মন্দির। তো এটা কিন্তু দ্বাদশ শতক মানে 1200, সেই 1200 শতকে কিন্তু এটা কিন্তু নির্মাণ হয়েছিল রাজা বল্লাল সেনের হাত ধরে। তো রাজা বল্লাল সেন যখন ব্যাধ রোগে যখন অসুস্থতায় ভুগছিলেন, বিভিন্ন রকম হাকিম, বিভিন্ন রকম ডাক্তার জড়িবুটি খেয়েও কিন্তু ওনার সার ছিল না। তখন কিন্তু মহাদেব ওনাকে স্বপ্নাদেশ দেয় যে বাবা তুই আমাকে এখানে প্রতিষ্ঠা কর, তাহলে কিন্তু তোর রোগটা সেরে যাবে। দেন রাজা বল্লাল সেন কিন্তু তিনি এই মন্দির কিন্তু 3 দিনের মাথায় কিন্তু নির্মাণ করে ওখানের যে জল, শিব মন্দিরের জল কিন্তু পান করে কিন্তু ওনার রোগটা কিন্তু সেরে গিয়েছিল 3 দিনের মাথায়। তো সেই যে শিব মন্দির, সেই শিব মন্দিরের উদ্দেশ্যে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি এবং তোমাদেরকেও দেখাবো টোটালটা ঘুরে ঘুরে, ঠিক আছে? এবং এখানের যে লোকাল লোকজন তারা কিন্তু এই শিব মন্দিরকে আড়া শিবতলার মন্দিরও বলে, ঠিক আছে? তো চলো আস্তে আস্তে করে এগিয়ে যাই এবং তোমাদেরকে মন্দিরটা পরিদর্শন করিয়ে দেখাই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে সামনে যে মন্দিরটা আছে এটাই কিন্তু বাবা রোড়েশ্বর যে মন্দির, এবং লোকালদের যে নামে পরিচিত সেটা হলো কিন্তু আড়া শিবতলার মন্দির। তো চলেই এসছি এখানে, চলো গাড়িটা পার্কিং করে দিই, তারপরে তোমাদেরকে টোটালটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, ঠিক আছে? চলো বন্ধুরা চলেই এসছি কিন্তু বাবা রোড়েশ্বর যে শিব মন্দির, সেই শিব মন্দিরের উদ্দেশ্যে। এবং এই দেখতেই পাচ্ছ এই যে পেছনে দেখো বিভিন্ন কিন্তু সব পুজোর যে সামগ্রীগুলো বিক্রি হচ্ছে। এবং এই যে আমাদের এথেনাকে পার্ক করে দিয়েছি এবং সামনে এই যে দেখো এই পাশে কিন্তু মেন শিব মন্দির, ঠিক আছে? তো আমি অতটা বেশি কিছু জানি না এই শিব মন্দিরের সম্বন্ধে, তোমাদেরকে আমার এই যে আমাদের ভাই কিন্তু সব কিছু বলে দেবে, ঠিক আছে, মন্দিরের সম্পর্কে। তো চলো আস্তে আস্তে করে আপাতত পুজোর যে সামগ্রী আছে সেগুলো কিনে নিই, দিয়ে বাবাকে পুজো দিই, তারপরে তোমাদেরকে এখানে সম্পর্কে টোটালটা ডিটেলস তোমাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে? তো চলো আস্তে আস্তে করে পুজোর সামগ্রীটা কিনে নিই। তো অলরেডি কিন্তু আমাদের যে পুজোর ডালি সেটা কিন্তু সাজানো চলছে বর্তমানে। সামনে কিন্তু চলে যাচ্ছে, এখানে কিন্তু বিভিন্ন রকমের পুজোর যে সামগ্রী সেগুলো কিন্তু সবকিছুই পাওয়া যায়, ঠিক আছে? তো এবং এই যে সামনেই দেখতে পাচ্ছ, এই সামনেই কিন্তু এই যে মন্দির, এটা কিন্তু বিশাল পুরানো মন্দির, বাবা রোড়েশ্বরের মন্দির, যেটা কিনা শুরু হয়েছিল রাজা বল্লাল সেনের হাত ধরে, ঠিক আছে? তো চলো আপাতত পুজোর যে সামগ্রীটা নিয়ে নিই, তারপরে কিন্তু আমরা মন্দিরে যাই, তারপরে তোমাদের সামনে এখানে টোটাল তুলে ধরছি। চলো আগে পুজোটা দিয়ে দিই, ঠিক আছে? তারপরে তোমাদের সামনে টোটাল যে ডিটেলস এবং সব কিছু তোমাদের সামনে তুলে ধরছি। চলো আপাতত পুজোটা দেওয়া কমপ্লিট করলাম। এবার কিন্তু তোমাদেরকে এই যে মন্দির টোটালটা পরিদর্শন করে দেখাবো এবং এখানে যে ইতিহাস সেটাও কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে? তো চলো সবার আগে মন্দিরটা তোমাদের পুরো পরিদর্শন করাই, চলো। যেমনকি দেখতে পাচ্ছ মেন মন্দিরের সামনে কিন্তু নন্দী মহারাজ কিন্তু অপেক্ষা করেছে দুপাশে, এবং সামনে এই হলো মেন মন্দির। এবং মেন মন্দির যে আছে, চলো ভেতরে ঢুকি, প্রবেশ করি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। চলো আস্তে আস্তে করে মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করছি। তো বন্ধুরা আস্তে আস্তে করে কিন্তু বাবার যে গর্ভগৃহের ভিতরে আমরা প্রবেশ করছি এবং দেখো এই যে হলো এই শিবলিঙ্গই কিন্তু বাবার রাড়েশ্বর, ঠিক আছে? তো এই শিবলিঙ্গই কিন্তু এখানে পূজিত হয়। তো এই যে মেন মন্দিরের সামনেই কিন্তু দেখতে পাচ্ছ আরও একটা মন্দির আছে, যেটা হলো ভৈরব বাবার মন্দির।
ঠিক আছে। তো এটা হলো ভৈরব বাবার মন্দির এবং চলো এর মন্দিরের পাশে কিন্তু সব ধূপ মোমবাতি এখানে কিন্তু জ্বালানো হয় এবং মন্দিরটা তোমাদেরকে পরিদর্শন করে দেখাচ্ছি, চলো। যে মেন যে মন্দির সেই মন্দির কিন্তু দেখালাম এবং এর পাশেই এই পাশে কিন্তু আছে কাল ভৈরব মন্দির, ঠিক আছে। তো ওখানেও যাব। এই যে মন্দির সম্পর্কে আমি তো অতটা বেশি কিছু জানি না, তো আমার যে ভাই, তো ভাই কিন্তু সব কিছু তোমাদের এই ডিটেলসটা বলে দিচ্ছে, তোমরা শুনে নাও। ভাই তোমার কাছে জেনে নেব যে এই যে মন্দিরের যে একটু ডিটেলস, ঐতিহাসিক মন্দির তুমি বলছিলে, তো এই ঐতিহাসিক মন্দিরের সম্পর্কে তুমি যদি একটু কিছু বলে দাও। নমস্কার, প্রথম সবাইকে নমস্কার জানাই। আর বলতে চাই যে দুর্গাপুরে সবচেয়ে প্রাচীনতম মন্দিরের মধ্যে যেটা মানে একটি মন্দির হলো এই আমাদের রাড়েশ্বর মন্দির। তো কথিত আছে এটা দ্বাদশ শতাব্দীতে নির্মাণ হয়। এটা নির্মাণ হওয়ার পিছনে একটা গল্প আছে। গল্প বলতে একটা সত্যি একটা কথা আছে, সেটা হচ্ছে এখানকার রাজা বল্লাল সেন যখন ব্যাধ রোগে আক্রান্ত হয়েছিলেন, তখন কোনো কবিরাজ হাকিম কোনোভাবে সারাতে পারছিলেন না। দিয়ে পরে শেষে একদিন বাবা মহাদেব তাকে স্বপ্নেতে আদেশ দেন যে তুমি যে আমি এই অঞ্চলে আছি, তুমি আমাকে প্রতিষ্ঠা করো, আর তারপরে তুমি এই যদি জল খাও তো তারপর তুমি আরোগ্য লাভ করবে। তো রাজার সেই আদেশ অনুযায়ী 3 দিনের মাথায় এই মন্দির নির্মাণ হয়। আর মন্দির নির্মাণ হওয়ার পরেই যে পুজো হয়ে যে জলটা বাবা পেলেন, জলটা যে রাজা পেলেন, তো ওই জল খেয়ে রাজা আরোগ্য লাভ করেছিলেন, এটাই জানি। বন্ধুরা তোমরা কিন্তু শুনেই নিলে আমার ভাইয়ের মুখ থেকে এই মন্দিরের ইতিহাস। তো চলো এই মন্দির থেকে সরে আমরা কিন্তু এই যে পেছনের দিকে আছে কাল ভৈরব মন্দির, সেই কাল ভৈরব মন্দিরের দিকে যাই এবং তোমাদের টোটালটা তুলে ধরি, চলো। এই হলো বাবা কাল ভৈরব। তো বাবা কাল ভৈরবের কিন্তু স্থান এই জায়গাতে আছে, দেখতেই পাচ্ছ তোমরা। কথিত আছে এখানকার যে জমিদার ছিলেন তিনি নাকি বাবার দর্শন নাকি হাতি ঘোড়া রূপে পেয়েছিলেন, তার জন্য এখানে হাতি ঘোড়া রূপে বাবাকে পূজা করা হয়। তো ভাই কিন্তু বলেই দিল, শুনলেন যে এখানের যে জমিদার ছিল সেই জমিদার কিন্তু এই বাবা যে কাল ভৈরব তার কিন্তু দেখা পেয়েছিলেন হাতি আর ঘোড়া রূপে। তাই জন্য কিন্তু দেখতেই পাচ্ছ এখানে অনেক ঘোড়া এবং হাতি রূপে কিন্তু অনেক স্ট্যাচু আছে, সেই স্ট্যাচুকে কিন্তু পুজো করা হয় এখানে, ঠিক আছে। এবং সামনেই কিন্তু পাশেই কিন্তু কিছু মা তারা এবং হাতি ঘোড়া যেগুলো হয় সেগুলো কিন্তু এইখানে রাখা আছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো বন্ধুরা তোমাদেরকে যেমন প্রথমে দেখালাম যে বাবা রাড়েশ্বরের মন্দির এবং লোকাল লোকের কাছে পরিচিত কিন্তু বাবা আড়া শিবতলার মন্দির, ঠিক আছে। তো তোমাদেরকে দেখালাম। তো চলো এরপরে চলে যাব কিন্তু জয়দেবের কৃষ্ণ মন্দির, সেখানেরও কিন্তু একটু কিছু ইতিহাস আছে, সেটা কিন্তু জেনে নেবো আমাদের ভাইয়ের থেকে এবং আমি যতটা জানি সেটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো আপাতত যাওয়া যাক যে জয়দেবের কৃষ্ণ মন্দির, সেই কৃষ্ণ মন্দিরের উদ্দেশ্যে, চলো। তো যেমন কি দেখতেই পেলে এই যে বাবা রাড়েশ্বর শিব মন্দির, বাবা রাড়েশ্বর শিব মন্দির থেকে কিন্তু এখন আমরা বেরিয়ে যাচ্ছি জয়দেবের কৃষ্ণ মন্দির, ঠিক আছে। তো জয়দেবের কৃষ্ণ মন্দিরের উদ্দেশ্যে কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি। তো চলো ওখানেও কিন্তু অনেক ইতিহাস আছে, সেটাও তোমাদের সামনে তুলে ধরবো এবং মন্দিরটা তোমাদের সামনে পরিদর্শন করে দেখাবো, ঠিক আছে। তো চলো আস্তে আস্তে করে বেরিয়ে যাই আমরা। বন্ধুরা এখন আছি কিন্তু আমরা বাঁকুড়া ডিস্ট্রিক্টে, ঠিক আছে। বাঁকুড়া ডিস্ট্রিক্টে আছি, বাঁকুড়া দুর্গাপুর আছি। তো এই যে রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি, এই রাস্তা যেতে যেতে কিন্তু পড়বে অজয় নদী এবং অজয় নদী পেরোনো মানেই আমরা চলে যাচ্ছি বীরভূম ডিস্ট্রিক্টে, ঠিক আছে। তো বীরভূম ডিস্ট্রিক্টেই কিন্তু এই যে জয়দেবের যে কৃষ্ণ মন্দির, সেই কৃষ্ণ মন্দির অবস্থিত। তো চলো আস্তে আস্তে করে এই রাস্তা ধরে আমরা এগিয়ে যাই এবং অজয় নদী পার করি, তারপরে কিন্তু পৌঁছে যাব জয়দেবের কৃষ্ণ মন্দির, ঠিক আছে। তো চলো ভিডিওটা বিনা স্কিপ করে ফুল ভিডিওটা দেখো, ভিডিওটা কিন্তু খুব ইনফরমেটিভ অ্যান্ড ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো আস্তে আস্তে করে এগিয়ে যাই এবং তোমাদেরকে মন্দিরটা ঘুরে ঘুরে পরিদর্শন করাই, চলো। বন্ধুরা দেখো সনকা যে হসপিটাল আছে, সেই সনকা হসপিটাল কিন্তু পেরিয়ে আমরা চলে যাচ্ছি সোজা জয়দেবের যে কৃষ্ণ মন্দিরের উদ্দেশ্যে। এবং দেখো দুপাশেই কিন্তু শালবন, দেখতে পাচ্ছ পুরো কিন্তু শালবনে ভর্তি আছে পুরো এলাকাটা, এবং তার মাঝ বরাবর দিয়ে চলেছে রাস্তা এবং রাস্তার বুক চিরে চলেছে আমাদের এথেনা। তো চলো আস্তে আস্তে করে এগিয়ে যাই এবং দেখো কত সুন্দরভাবে শালবনগুলো মাথা তুলে ওপরে দাঁড়িয়ে আছে। রাস্তাকে কিন্তু ছায়া পুরো প্রদান করে দিয়েছে যে ভাই তোমরা ছায়ার ভেতর দিয়ে যাও, আর আমরা চলেছিও সেই রকম ভাবেই। তো চলো আস্তে আস্তে করে আমাদের যে জয়দেবের যে কৃষ্ণ মন্দির, সেই কৃষ্ণ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিই, চলো। আর একটু পরেই কিন্তু পড়বে অজয় নদী এবং অজয় নদীটা তোমাদেরকে দেখাবো, তারপরেই আমরা পৌঁছে যাব জয়দেবের কৃষ্ণ মন্দির। তো বন্ধুরা চলে এসেছি কিন্তু অজয় নদীর যে ওপর ব্রিজ, সেই ব্রিজের কাছে, ঠিক আছে।
তো এখানে কিন্তু জয়দেব কিন্তু চান করতে এসেছিল, দিয়ে এখান থেকেই গিয়ে কিন্তু তোমার ওই কৃষ্ণ মন্দিরের মেন যে মুদ্রা, সেই মুদ্রা শুরু হয়েছিল। ঠিক আছে, তো চলো সেই ইতিহাস কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো, এবং তার আগে তোমাদেরকে এই দেখিয়ে দিই এই যে অজয় নদীর যে নদী, সেই নদী তোমাদেরকে দেখিয়ে দিই। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ এই যে নদীটা আছে, এটাই কিন্তু হলো অজয় নদী। অজয় নদীতে কিন্তু এখন জল নেই আপাতত, মানে বর্ষাকাল হলে পুরো এই অজয় নদী কিন্তু ভরপুর হয়ে যায়। তো এই দেখো দেখতেই পাচ্ছ অজয় নদীতে কিন্তু অতটা জল নেই, এবং তার উপর দিয়ে ছুটে চলেছে ব্রিজ, এবং ব্রিজ থেকে সামনে গেলে এই যে দেখতে পাচ্ছ মন্দিরটা, এই মন্দিরটাই কিন্তু হলো কৃষ্ণ মন্দির। এবং এই যে সোজা আমরা চলে যাচ্ছি, সোজা চলে গেলে কিন্তু আমরা ঢুকে যাচ্ছি বীরভূম, এবং আমরা পিছনে ফেলে আসছি কিন্তু মেন যে তোমার দুর্গাপুর, সেই দুর্গাপুরকে ফেলে কিন্তু আমরা সোজা এগিয়ে যাচ্ছি বীরভূম। বীরভূম ডিস্ট্রিক্টে কিন্তু আমরা এন্টার করে যাচ্ছি, এবং সামনেই যে মন্দিরটা দেখতে পাচ্ছ ওটাই হলো কিন্তু কৃষ্ণ মন্দির। ঠিক আছে, তো সেখানে চলো টোটাল মন্দিরটা দেখাই, পরিদর্শন করাই তোমাদেরকে, তারপরে কিন্তু মন্দিরের যে ইতিহাস তোমাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে, এখন আছি আমরা অজয় নদীর ওপর যে ব্রিজ, সেই ব্রিজের ওপর। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই আমরা। তো অলরেডি কিন্তু চলে এসেছি আমরা যে জয়দেবের যে কৃষ্ণ মন্দির, সেই কৃষ্ণ মন্দিরে কিন্তু আমরা চলে এসেছি। ঠিক আছে, এই দেখতেই পাচ্ছ এই যে এই মন্দিরটাই হলো কিন্তু জয়দেবের কৃষ্ণ মন্দির। তো চলো মন্দিরের ভিতরে আস্তে আস্তে করে প্রবেশ করি, এবং এর যে ঐতিহাসিক যে বিবরণ, সেই বিবরণ কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে, তো চলো আস্তে আস্তে করে মন্দিরের ভিতরে প্রবেশ করি আমরা। যে মন্দিরটা আছে, মন্দিরটাতে কত সুন্দর করে কার্ভিং করা আছে। দেখো, কার্ভিং মানে কিন্তু হলো এই যে কারুকার্য, খোদাই করে করে কিন্তু কারুকার্যগুলো করা আছে, দেখতেই পাচ্ছ। দেখো তোমরা পুরো মন্দিরটা দেখো, বিভিন্ন রকমের যে বিষ্ণুর যে 10 অবতার, সেই 10 অবতার দেখো এইখানে। এই ওপরে কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা বিষ্ণুদেবের যে 10 অবতার, সেই 10 অবতার কিন্তু এখানে কার্ভিং করা আছে। দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দরভাবে কারুকার্য করা আছে পুরো মন্দিরটাতেই। এটাই হলো কিন্তু জয়দেবের কৃষ্ণ মন্দির। ঠিক আছে, দেখতেই পাচ্ছ তোমরা পুরো কত সুন্দরভাবে কার্ভিং করা আছে, এবং এটা কিন্তু খুব ফেমাস। যারা ওই যে জয়দেবের কেঁদুলি মেলা হয় না পৌষ সংক্রান্তির সময়, এখানে কিন্তু লক্ষাধিক ভিড় হয় প্রায়। তো চলো আস্তে আস্তে করে মন্দিরের ভিতরে প্রবেশ করি আমরা, এবং এখানে হলো মেন যে কৃষ্ণ মন্দির, সেই কৃষ্ণ মন্দির কিন্তু ভগবান যে আছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই হলো কিন্তু কৃষ্ণ মন্দির, এই হলো ঠাকুর, এটা হলো জয়দেব, আর এটা হলো জয়দেবের স্ত্রী যে মন্দিরের সেবায়। তো ওনার কাছে জেনে নেব এই মন্দিরের পুরো ইতিহাস এবং পুরো বিবরণে। তো ঠাকুরমশাই, আপনি যদি এই যে জয়দেবের যে কৃষ্ণ মন্দির, তো কৃষ্ণ মন্দিরের সম্পর্কে যদি একটু কিছু বলে দেন আমাদের ভিউয়ার্সদের জন্য। এটা হচ্ছে, এই গ্রামের নাম ছিল কেঁদুলি গ্রাম, এবং জয়দেবের জন্ম হলো জয়দেব কেঁদুলি। এটা ছিল জয়দেবের বাড়ি, বাড়ির উপরেই মন্দির। মন্দিরটা করে গেছেন বর্ধমানের রাজা কীর্তিচাঁদ বাহাদুর। কবি জয়দেব উনি একটা গীতগোবিন্দ রচনা বই লিখেছিলেন, এসে মানাগলা খান্ডনাম মামা শেষে মান্নানাম দেহি পদ পল্লব মদারম। এই দেহি পদ পল্লব মদারম লাস্টের লাইনটা জয়দেব লিখতে পারেনি, কারণ রাধিকার চরণ কৃষ্ণের মাথায় রাখতে বলছে, সেই কারণে কিন্তু উনি কিন্তু লিখতে পারেননি। কৃষ্ণের প্রেমিক হচ্ছে রাধা, রাধা পদ যখন রাখতে পারেন না। তো কবি জয়দেব উনি যে স্নান করতে কাটোয়া গঙ্গা 365 দিন অর্থাৎ রোজ, গঙ্গা দেবী জয়দেবকে স্বপ্ন দিয়ে বললেন, ভক্ত জয়দেব, তোমাকে এইখানে আর কষ্ট করে আসতে হবে না, আমি নিজে ওজানে যাব কদমকুণ্ডের ঘাটে মকর সংক্রান্তির দিনে। সেই মকর সংক্রান্তির দিনে জয়দেবের সঙ্গে গঙ্গা দেবীর সাক্ষাৎ হয়েছিলেন। উনি জবা ফুল হয়ে এসেছিলেন কদমকুণ্ডের ঘাটে মকর সংক্রান্তির দিনে। ওনাকে বললেন, তুমি পথে বসে থাকবে, আমি তোমার কোলে গিয়ে পড়বো, সেটা হচ্ছে আমি, তুমি কষ্ট করে ছেড়ে দেবে, আমি আবার অন্তর্ধ্যান হয়ে নিজের জায়গায় বসে যাবো। গঙ্গা দেবীর দর্শন জয়দেব পেয়ে গেলেন। তারপরে উনি জয়দেব একটা ঘাট আছে কদমকুণ্ডী ঘাট, সেইখানে উনি স্নান করতে লাগলেন। স্নান করার পরে উনি এসে বলে চোখের জলের পুজো, আর উনি জল সেবা করতেন। এবারে জল সেবা করতেন, তারপরে উনি জগন্নাথ স্বপ্ন দিলেন জয়দেবকে, ভক্ত জয়দেব, তুমি আমার পুরীর ধামে এসো। উনি পুরী পৌঁছালেন। পৌঁছানোর পরে তিনি পদ্মাবতীর পিতা ছিলেন সুদেব ব্রাহ্মণ, তিনি ওই জায়গায় মহৎ করেছিলেন, পূর্ব আমার স্ত্রী একটা সন্তান, সেই সন্তান জন্ম হয় কন্যা, জগন্নাথ নাম রাখে পদ্মাবতী। সাবালিকা হয় তখন উনি পুরী জগন্নাথ মন্দির দিয়ে আসেন। তারপরে জয়দেবের সঙ্গে উনি বিবাহ দিলেন, তিনি দুজনে এখানে জীবনযাপন করছেন। আহার, অর্থ, নিদ্রা 3টি ত্যাগ করেছিলেন।
যতদিন পর্যন্ত কৃষ্ণের দর্শন না পাচ্ছি তারা হার করবো না। ইতি অবসরে ওনার সব বিবাহ করে জায়গায় আনলেন, পদ্মাবতী ওই জায়গায় বসে আছে, কে রন্ধনে জোগাড় দিয়ে যাচ্ছে স্বয়ং কৃষ্ণ। পাথর, চাল, মুগ ডাল, আলু, মাটির পাত্র, কাঠের বুন্দি এভাবে দিয়ে আছে। একদিন, দুদিন, 3 দিনের মাথায় বলছে তাহলে কোনো ভক্ত দিয়ে যাচ্ছে, তুই রন্ধনে জোগাড় করবো। তো রন্ধনে জোগাড় হলো, সেই প্রসাদ ওনাকে এই যে বিগ্রহ দেখছেন জয়দেব সেবিত বিগ্রহ মূর্তি রাধা মিলন, প্রসাদ উনি শ্রবণ করে, শ্রবণ করে পদ্মাবতী উনি শ্রবণ করছেন। খাবার সময় জয়দেবের রূপ থেকে স্বয়ং কৃষ্ণ এলেন, যে পদ্মাবতীতে আমার লাস্টের লাইনটা মনে পড়ে গেছে, লিখে দিই। উনি ভাবছে আমার স্বামী বটে, স্বামী নয় স্বয়ং কৃষ্ণ। লাস্টের লাইনটাও লিখে দিয়ে চলে গেলেন। পদ্মাবতী যেমনি সেবা করতে বসেছেন তেমনি জয়দেবের প্রবেশ। পদ্মাবতী আজ কেউ বলবেন যে সেবা হলো না, তুমি সেবায় বসি। ওই যে আমি সেবা দিলে লিখে এবার এখনও লিখতে পারি না, বলে কই দেখি, তখন দেখি স্বয়ং কৃষ্ণের লেখা, উনি হলেন ভাগ্যবতী। এই হলো জয়দেবের লেখা। আচ্ছা, তাহলে অনেক অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি এই মন্দিরের যে সম্পূর্ণ বিবরণ তুলে ধরলেন, তোমাদেরকে টোটাল যে এই যে মন্দিরের যে বিবরণ, ঐতিহাসিক বিবরণ কিন্তু দিয়ে দিল। তো ঠাকুরমশাই আপনার নামটা যদি বলে দেন। আমার নাম হচ্ছে শ্রী বেণী মাধব অধিকারী, মন্দির জয়দেব মন্দিরের সেবায়েত, কিন্তু গুগল দেওয়া আছে মাধব অধিকারী। আচ্ছা, তো তোমরা জেনেই নিলে এবং এই যে মন্দিরের যে ঐতিহাসিক যে বিবরণ কিন্তু জেনে নিলে। তো বন্ধুরা, আমরা কিন্তু ঢুকে পড়েছি এই যে শ্যামারূপা মন্দির। সেই শ্যামারূপা মন্দিরের উদ্দেশ্যে এই দেখতেই পাচ্ছ, দুপাশেই দেখো পুরো শাল বন। সেই শাল বনের ভেতর দিয়ে কিন্তু একটা কাঁচা রাস্তা ছিল, সেই কাঁচা রাস্তাটা কিন্তু পাকার রাস্তা করা হচ্ছে। তো তাই জন্য এই রাস্তাটার উপরে কাজ চলছে বর্ধমানে। তো এই পাশে দেখতেই পাচ্ছ, দুপাশেই দেখো পুরো কিন্তু শাল বনে ভর্তি আছে, এবং সেই শাল বনের ভেতর দিয়ে কিন্তু নতুন রাস্তা তৈরি করা হয়েছে, এবং সেই রাস্তার উপর দিয়ে কিন্তু ছুটে চলেছে আমাদের অ্যাথেনা। তো চলো আস্তে আস্তে করে শ্যামারূপা মায়ের যে মন্দির, সেই মন্দিরের দিকে আমরা এগিয়ে যাই এবং তোমাদের সামনে টোটালটা তুলে ধরি। তো বন্ধুরা, এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছ না, তো এই জঙ্গলটার নাম হলো কিন্তু গড় জঙ্গল। গড়, GARH, গড়, গড় জঙ্গল। সেই গড় জঙ্গলের ভেতর দিয়ে কিন্তু মায়ের নিবাস। তো সেই নিবাস স্থানে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে। তো চলো, আর একটু বাকি আছে মায়ের যে নিবাসস্থল বা মায়ের যে মন্দির, সেই মন্দিরের দিকে যাই এবং দেখাই তোমাদেরকে সবকিছু। তো চলে এসেছি কিন্তু যে শ্যামারূপা মায়ের মন্দির, সেই মায়ের মন্দিরের কাছে কিন্তু চলে এসেছি। দেখতে পাচ্ছ পুরো বন জঙ্গলে ঘেরা কিন্তু এই পুরো মন্দির, ঠিক আছে। দেখতেই পাচ্ছ এই যে পেছনে এই যে মন্দিরটা আছে, এই মন্দিরটাই হলো কিন্তু শ্যামারূপা মায়ের মন্দির, ঠিক আছে। তো পুরো কিন্তু বন জঙ্গলে ঘেরা। তো চলো আস্তে আস্তে করে মায়ের যে নিবাস, যে মায়ের যে মন্দির, সেই মন্দিরের দিকে এগোই এবং তোমাদেরকে টোটালটা দেখাই। তো এই যে পেছনে দেখতে পাচ্ছ, এই পেছনের মন্দিরটাই কিন্তু মায়ের নিবাস বা নিবাসস্থল, যেটাকে বলে মন্দির। তো মায়ের নাম হলো কিন্তু শ্যামারূপা মা, ঠিক আছে। তো চলো আস্তে আস্তে করে মন্দিরের ভিতরে প্রবেশ করি এবং তোমাদের এখানটা টোটালটা তুলে ধরি। ওম বিষ্ণু, ওম বিষ্ণু বিষ্ণু, ওম তদু সদা পশ্যন্তি সুদয় সা সংগচকদম শিও শিও মাধব মাধব আত্মদেবী অরন্তি সাধু সবকাজি সুমাধব কলাস। তো মন্দিরের ভেতরে কিন্তু আমরা পুজো দিলাম, ঠিক আছে। তো এখানের যে মেন যে সেবায়েত আছেন, তো সেবায়েতের থেকে জেনে নেবো এই যে মন্দিরের কি ইতিহাস আছে না আছে, ঠিক আছে। তো চলো জেনে নিই আমরা। সেবায়েত মশাই কিন্তু বসে আছেন। তো নমস্কার। তো আপনার নামটা যদি আগে বলেন। দিলীপ রায়। দিলীপ রায়। আচ্ছা, এই মন্দিরের ইতিহাস কি আছে যদি একটু বলেন। এটা রাজা লক্ষণ সেনের প্রতিষ্ঠিত। রাজা লক্ষণ সেন গৌড়ের রাজা ছিল। বক্তিয়ার খলজি যখন আক্রমণ করে গৌড় থেকে পালিয়ে সেখানে আত্মগোপন করেছিল, সেই সময় এখানে কাপালিক ছিল। কাপালিক গোপনে নরবল্যান্ডে মায়ের সাধনা করছিল। ওরা দেখলো লক্ষণ সেন এখানে আত্মগোপন করছে, ওর স্বর্ণপন্ন না হলে আমার কার্য সিদ্ধি হবে না। তখন লক্ষণ সেনকে এই মন্দির প্রতিষ্ঠা করতে বলে নরবলিদান দিয়ে, এবারে যেদিন ওই কাজটা করতে হবে, কবি জয়দেব আসছেন মন্দির দেখতে, এসে নরবলিদান প্রথাকে বন্ধ করার জন্য কাপালিকের সঙ্গে ফাইট করে, এবং উনি বলেন যে তুমি যে নরবলিদান দিয়েছো তো তোমার মাকে দেখাও। এবার কাপালিক যখন মন্দির খুলে কোনো মূর্তি দেখাতে পারল না, তখন জয়দেব বললে আমি দর্শন করাবো, একমাত্র তোমাকে নরবলিদান বন্ধ করতে হবে। বলে ঠিক আছে দেখান। এবারে উনি বলেন ওই দেখুন মা আমার রশি ফেলে বাসিঘাটে দাঁড়িয়েছে, কৃষ্ণরূপ দর্শন করালো, যার জন্য সেদিন থেকে নাম হলো শ্যামরূপা। এবং কাপালিক এখান থেকে চলে গেল, এবং কবি জয়দেব সেই দিন থেকে লক্ষণের সঙ্গে সভাকবি হলেন। এবার লক্ষণ সেন যখন এখান থেকে অন্যদিকে চলে যাচ্ছে, তখন এটা ইছাই ঘোষকে দিয়ে যাচ্ছে। এবার ইছাই ঘোষ রাজকার্য বাদ দিয়ে মাঠে সাধনায় বসে এবং সিদ্ধি লাভ করে, সিদ্ধি লাভ করার পর এটা নিজের রাজধানী বলে ঘোষণা করে দেয়। পরবর্তী লক্ষণ সেনের সেনাপতি কর্ণ সেন এবং রাও সেন আসে ইছাই ঘোষকে অনেক গড়কেল্লা দখল করতে, এবং ইছাইয়ের সঙ্গে তুমুল যুদ্ধ হয়। সেই যুদ্ধে মা ইছাইকে যেতে নিষেধ করে
এবং মায়ের হাতে সামান্য করে দুধতে গেলে উনি নিহত হয়। নিহত হলে 6 বছর পালিত কন্যা ছিল। তার বিয়ে হয়েছিল পুরুলিয়া ডিস্ট্রিক্ট কাশীপুর মহারাজের ছেলের সঙ্গে, এবং মেয়ে জামাই এসে মাকে কাশীপুরে নিয়ে যেতে চায়। বরাকর নদীর উপর দিয়ে যেতে যেতে মা বরাকরে জলে পড়ে গেল, খুঁজে পেল না, কাশীপুরে ফিরে গেল। রাত্রে স্বপ্নাদেশ হলো বরাকরের নিচে মন্দির করে এখানে কল্যাণের শরীরকে পুজো নেবো। দেখতেই পেলে এখানের যে মেন মন্দির যে সেবায়েত উনি কিন্তু টোটাল যে মায়ের যে মন্দিরের যে ইতিহাস, সেই ইতিহাস কিন্তু তোমাদের সামনে তুলে ধরলো। তো এবং এই যে সামনে এই পাশে কিন্তু একটা টাওয়ার আছে, তো ভাই বলছে ওই টাওয়ারে গেলে কিন্তু খুব সুন্দর একটা ভিউ আসে। ঠিক আছে, তো চলো আপাতত ওই টাওয়ারটা যাই, তোমাদেরকে ভিউটা দেখাই। এই যে টাওয়ারটা আছে, এই টাওয়ারেই কিন্তু আমরা উঠবো এখন, এবং তার সামনেই দেখো বিভিন্ন যে গাছগুলো আছে সেগুলো কিন্তু বসার জন্য কিন্তু খুব সুন্দরভাবে বেদি টাইপসের করে রেখেছে গোল গোল করে। ঠিক আছে, তো চলো আপাতত এই যে টাওয়ারটা আছে এই টাওয়ারটাতে উঠি। অলরেডি ভাই চলে গেছে ওঠার জন্য, তো চলো আস্তে আস্তে করে আমরা উঠি টাওয়ারটাতে। তো অলরেডি কিন্তু টাওয়ারটার উপরে উঠে পড়েছি, এবং তোমাদেরকে বাইরে যে লোকেশনটা আছে মানে ভিউটা কীরকম আসছে পুরো এই যে গড় জঙ্গলে, সেই ভিউটা দেখাচ্ছি, এনজয় করো তোমরা সিনেমেটিকের সাথে। তো তোমাদেরকে আজকে তুলে ধরলাম যে দুর্গাপুর থেকে এসে যে সাইডে যে যত রকম সব প্রাচীন মন্দির আছে এই মন্দিরগুলো তোমাদের কিন্তু আজকের এই ব্লগে কিন্তু তুলে ধরলাম। তো প্রথমে দেখালাম কিন্তু বাবা রাড়েশ্বরের মন্দির, তারপরে দেখালাম তোমাদেরকে জয়দেবের কৃষ্ণ মন্দির, তারপরে ঢুকে গেলাম কিন্তু আমরা গড় জঙ্গলের যে শ্যামারূপা মন্দির, সেই শ্যামারূপা মন্দিরে। তো তোমাদেরকে সবগুলো কিন্তু ডিটেলস দিয়ে দিলাম, যে ঐতিহাসিক যে ডিটেলস, সেই ডিটেলস কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম। তো চলো আজকের জন্য এইটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এবং ব্লগস উইথ সর্দীপ ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকো।